রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে, সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। হামাস যোদ্ধারা এখনও তেল আবিব এবং আল কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে ইহুদিবাদী ইসরায়েলের স্বীকারোক্তি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ঢাকা সহ সারা দেশে দিনভর ত্রিমুখী সংঘর্ষে নিহত অন্তত 17, আহত শত শত। এবং বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব আইনমন্ত্রীর প্রত্যাখ্যান করে আন্দোলনকারী নেতারা বললেন, রক্ত মাড়িয়ে আলোচনা নয়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইহুদিবাদ ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে প্রতিরোধ যোদ্ধারা মারাত্মক ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। হাসান নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে শোকাবহ আশুরা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন। তিনি বলেন, যদি আপনাদের ট্যাঙ্ক লেবাননে কিংবা দক্ষিণ লেবাননে আসে তাহলে কোনো ট্যাঙ্ক আস্ত ফেরত যাবে না। গত অক্টোবর মাস থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় প্রতিদিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যখন স্থল আগ্রাসন শুরু করে তারপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযানে কিভাবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি বিবরণ তুলে ধরেন হাসান নাসরুল্লাহ। দখলদার ইহুদিবাদ ইসরায়েল বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গত 9 মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও তারা এখনও তেল আবিব এবং আল কুদস বা জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। এক বিবৃতিতে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের 14,000 যোদ্ধা হতাহত ও আটক হয়েছেন। তা সত্ত্বেও হামাস এখনও তেল আবিব এবং জেরুজালেম শহরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনও বেঁচে রয়েছেন। হামাসের 3টি ব্রিগেডের বিরুদ্ধে এখনও ইহুদিবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে অন্তত 17 জন নিহত হয়েছেন। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানি ঘটে। এছাড়া আহত হয়েছেন কয়েকশো মানুষ। ঢাকায় অন্তত 10 জন, সাভারে 1 জন, চট্টগ্রামে 2 জন, মাদারীপুরে 1 জন এবং নরসিংদীতে 2 জন সংঘর্ষে প্রাণ হারান। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন মারা গেছেন। মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনি লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম নামে এক স্কুল শিক্ষার্থী এবং ইমন আহমেদ নামে একজন যুবক প্রাণ হারিয়েছেন। এদিকে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই আলোচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা রাজি থাকলে আজকে আলোচনায় বসবে সরকার। আজ দুপুর 2:45টার দিকে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, আমরা সেটা যদি আজকে হয় আজকেই বসতে রাজি আছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে বিএনপি জামায়াত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়। তিনি বলেছেন, আমরা কিছু দাবি জানাবো, সেই দাবিগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে। সেই দাবিগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলছে। দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাবো, যাতে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে বলেছেন, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে সংলাপ হতে পারে না। কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। অন্যদিকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আজ সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। সন্ধ্যা 6টার দিকে শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে আবেদন নিয়ে যান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আদালত বসেন বিচারপতির বাসভবনে। পরে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, চেম্বার আদালত লিভ টু আপিল বিভাগে শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের রোববারের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষ এবং 2 শিক্ষার্থীর করা 2টি লিভ টু আপিল শুনানির জন্য 3 নম্বর ক্রমিকে রয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছে বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখার সময় আলী বাকেরি কানি এ আহ্বান জানান। গত 9 মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন আলী বাকেরি। তিনি বলেন, গত 285 দিনে দখলদার সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ রকমের আন্তর্জাতিক অপরাধযজ্ঞ চালিয়েছে, যার বেশিরভাগ শিকার নারী ও শিশু। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে ঘণ্টায় গড়ে 20 জন ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এছাড়া গাজার আবাসিক এলাকা ও হাসপাতাল, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামোর শতকরা 80% ধ্বংস হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আবারও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে তার সাম্প্রতিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সাথে 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বুধবার মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে সৌদি যুবরাজ এসব কথা বলেন। নির্বাচনী বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানানোয় বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন পেজেশকিয়ান। এ খবর দিয়েছে সৌদি গণমাধ্যম। বিন সালমান মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য তিনি আগ্রহী, যা দুই দেশের জনগণ এবং অভিন্ন স্বার্থকে এক সূত্রে গেঁথে দেবে। ইসলামী প্রজাতন্ত্রী ইরান এবং সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নেরও প্রশংসা করেন দুই পক্ষ। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তেহরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি সক্ষমতা ব্যবহার করবে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেন। আলী বাকেরি কানি বলেন, জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ইরান সব ধরনের প্রচেষ্টা চালাবে এবং এটি তেহরানের অধিকার। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হুদাইদা শহরে অন্তত 3 দফা বোমাবর্ষণ করা হয়েছে, এর মধ্যে বিমানবন্দরও রয়েছে। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার কারণে ইয়েমেনের হুদাইদা শহরে পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন শক্তি। আজকের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্ট নয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সমর্থনে কয়েক মাসে ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। পরে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা চালালে হুথিরা ওই অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সমস্ত জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছে। সরকার বিরোধী বিক্ষোভের পাশাপাশি ট্যাঙ্কের অভাব যেমন রয়েছে, তেমনি বিশ্ব জনমতের চাপের মুখে রয়েছে এই ইসরায়েল। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। এ সম্পর্কে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছেই। একদিকে ট্যাঙ্কের অভাব, অপরদিকে বিশ্ব জনমতের চাপ। হিজবুল্লাহর বিরুদ্ধেও ইহুদিবাদীদের কিচ্ছু করার সুযোগ নেই। ফার্স্ট টুডে জানায়, গাজা উপত্যকার বিরুদ্ধে এত লম্বা সময় ধরে যুদ্ধ করে ইহুদিবাদীদের কোনো সামরিক লক্ষ্য অর্জিত না হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভের ধারাবাহিকতায় ইহুদি বসতি স্থাপনকারীরাও সম্প্রতি তেল আবিবের আয়ালান সড়কটি বন্ধ করে দেয়। ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভার উৎখাত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। নেতানিয়াহুর বিরোধীরা অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি মামলায় বিচার এড়াতে সে ক্ষমতায় থাকার জন্য সময়ক্ষেপণ করছে। উপরন্তু ইহুদিবাদী বন্দীদের পরিবারগুলো চায় সময় নষ্ট না করে সরকার যেন ফিলিস্তিন প্রতিরোধের সাথে চুক্তি করে। বিভিন্ন মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি চরমপন্থী ইহুদি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাদের মধ্যেও সংঘর্ষ হয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র ইয়াদিউত আহরনুত জানিয়েছে, হারেদিস নামে পরিচিত একদল চরম ইহুদিবাদী অধিকৃত বেনি বারাক এলাকায় হামলা চালালে 2 উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা আহত হয়। উল্লেখ্য যে কয়েক সপ্তাহ আগে ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ আদালত একটি আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়েছে, অন্যান্য ইহুদিবাদীদের মতো হারেদি জায়নিস্টদেরও এই সরকারের সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ করতে হবে। যদিও হারেদিরা বহুবার বলেছে যে তারা ইহুদিবাদী সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে ইচ্ছুক নয়, কারণ তারা তাওরাতের শিক্ষা অধ্যয়ন ও প্রচারে ব্যস্ত।
বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন তুঙ্গে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার জনগণ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি দখলদারিত্ব ও 9 মাস ধরে চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ স্বয়ং আমেরিকায় দিনের পর দিন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ব্যাপারে হোয়াইট হাউসের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়াও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে আয়ারল্যান্ডের একদল মেডিকেল স্টাফও প্রচারাভিযান শুরু করেছে। বিশ্বের বহু দেশের মানুষ গাজায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো সত্ত্বেও তেল আবিব অপরাধযোগ্য অব্যাহত রেখেছে। ইসরায়েলি বর্বর সেনারা সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসের আল মাওয়াসিতে ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হত্যাকাণ্ডে অন্তত 90 ফিলিস্তিনি শহীদ এবং 3 শতাধিক আহত হয়েছে। জাতিসংঘ বলেছে তাদের 190টিরও বেশি ভবন ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউ এর পরিচালক ইনাস হামদান সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই এবং শরণার্থীরা নিরাপদ স্থান খুঁজে পেতে এবং সেখানে আশ্রয় নিতে অক্ষম। গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের বর্বরতার বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলি স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীর মিডিয়া জানিয়েছে, কিরিয়াত শমোনা এবং জালিলি অঞ্চল সহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইহুদিবাদী বসতিগুলোতে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিউত আরনুত এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা যুদ্ধে তাদের প্রচুর ট্যাঙ্ক হারিয়ে এখন ট্যাঙ্ক সংকটের সম্মুখীন হয়েছে। যদিও দখলদার বাহিনীর যুদ্ধমন্ত্রী ইউভ গ্যালান্ট সম্প্রতি লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়ে বলেছেন, তেল আবিব লেবাননকে প্রস্তর যুগে ফিরিয়ে দিতে পারে।